বলছি আমার আজকে প্রথম প্রশ্ন, মানে জেতার পর আপনাকে পেলাম, তো বিষয়টা হচ্ছে দাবাং মুখ্যমন্ত্রী নামে পরিচিত হচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা। তো বিষয়টা হচ্ছে যে তিনি এই যে এত বড় বড় সিদ্ধান্ত যেগুলো, তার মধ্যে হচ্ছে গরু নিয়ে একটা সিদ্ধান্ত, ঈদ নিয়ে একটা সিদ্ধান্ত, চাকরি প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত, মানে এত কঠিন কঠিন সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কীভাবে নিচ্ছেন, মানে কি খাইয়েছেন ওনাকে? দেখুন, আমি একটা কথা বলছি আজকে, মানে প্রথমে আমি একটা কথা বেশি আমি বলবো না, আমি জাস্ট মানে আপনি যে কথাটা বললেন আমি এটুকুনি বলছি, প্রথমে একটা লাইনেই বুঝে যাবেন। আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে কিছু খাওয়াতে লাগেনি, পার্টি শুভেন্দু অধিকারী মহাশয়কে কিছু খাওয়ায়নি। শুভেন্দু অধিকারীকে যদি কেউ খাইয়ে থাকে সেটা জনগণ খাইয়েছে, সেটা হচ্ছে সততার বার্তা দিয়েছে, তার ওপর ভরসা রেখেছে, তার প্রতি আশ্বাস রেখেছে, তার প্রতি বিশ্বাস রেখেছে। তাই জন্য 207 থেকে 208টা সিট শুভেন্দু অধিকারী মহাশয় নরেন্দ্র মোদীর মুখ দেখে জনতা আমাদের ঝুলিতে ঢেলে দিয়েছে। আর যদি বলেন কি খাওয়িয়েছে, এটাই হচ্ছে জনতার ওষুধ যে শুভেন্দু অধিকারী খেয়েছে, বিশ্বাসের ওষুধ, মানবিকতার ওষুধ, সুমানসিকতার ওষুধ, কিছু করার, নতুন করে কিছু করার ওষুধ, সেটা খেয়েছে। হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই, বাম আমলে আমরা দেখেছিলাম রাস্তায় বসে নামাজ পড়া হতো। তৃণমূলের 15 বছর দেখলাম আমরা রাস্তাতে নামাজ পড়া হচ্ছে, মানে কোনো সময় বলা হলো না যে রাস্তা আটকে কেন নামাজ পড়া হবে। 20 দিনের সরকার মাত্র, কি করে পারলো? মানে সবাই নামাজ পড়ছে যে যার মসজিদে, মানে এরা তো আপনি হিন্দু তো? একদম। তা আপনার বাড়িতে নাম সংকীর্তন হয় তো? হ্যাঁ, একেবারেই হয়। করেন তো কীর্তন ফীর্তন? তাহলে আপনাকে আমি যদি বলি আপনার পাড়ার 10 জন নিয়ে গিয়ে আপনার পাড়ার রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাম কীর্তন করুক, গাড়ি যেতে দেবেন না, গাড়ির লোকগুলো মেনে নেবে তো? রাস্তায় আম জনতা মেনে নেবে তো? নাগরিকবৃন্দ বলবেন আপনার রাস্তার মধ্যে কি করছেন? আমি পাড়ার কথা বলছি, সামান্য আপনার পাড়া। আর ওটা হচ্ছে রেড রোডের ওপরে বসে, স্ট্যান্ড রোডের ওপরে বসে নামাজ পড়ে সংখ্যালঘু তারা কি শুরু করেছিল? তারা তো প্রত্যেককে নাজেহাল করে দিয়েছিল। আজকে আপনি দেখুন 34 বছর বাম আমলের সরকারে এই জিনিসগুলো করেছে। 34 বছর বাম আমলের সরকারের পরে এই যে আমাদের 15 বছর সরকার চলেছে, টোটাল আপনি হিসাব করে দেখুন টোটাল কতগুলো বছর আমাদেরকে জ্বালিয়েছে, ডিস্টার্ব করেছে, প্রত্যেকটা লোক অসন্তুষ্ট এবং প্রত্যেকটা লোককে নাজেহাল করে ছেড়েছে। রাস্তার মধ্যে বসে নামাজ কিসের? নামাজ পড়ো তোমাদের ইয়েতে গিয়ে, তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ো। আজকে আমরা হিন্দু ধর্মের যারা রয়েছি, যারা আজকে পুজো করছো, আচ্ছা করবো, আমরা তো মন্দিরে গিয়ে পুজো আচ্ছা করবো। আমরা নামাজ কি আমরা কি মানে মন্দিরে না করে কি আমরা পুজো আচ্ছা করতে কি কীর্তন করতে শুরু করে দেবো রাস্তার মধ্যে? আপনি বলুন না, আপনি পাড়ায় করে দেখাতে পারবেন? আপনি 10টা লোক নিয়ে পাড়ায় কীর্তন করুন, আপনাকে লোক মেনে নেবে তো? দেখুন, আমি একটা কথা বলছি, ধর্ম তো অবশ্যই ন্যায় নীতি দিয়ে ধর্ম ঘেরা, কিন্তু তার ওপর কিন্তু মনুষ্যত্ব, আর এবং তার উপরে আছে আমাদের ভারতের সংবিধানকে উৎখাত করে কেউ যদি মনে করে কোনো ওই মাইনরিটি কেউ যদি মনে করে যে আমরা আমাদের মতন চলবো, 15টা বছরও নেই আর 34 বছরও নেই, এই যে 20 দিনের সরকার আগামী 20 বছর থাকবে, এটা আপনি দেখে নেবেন। কারণ সিদ্ধান্ত যদি নিতে হয় প্রত্যেকটা মানুষের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে, মানবিকতার স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে, কোনো কথা হবে না। শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলে দিতে চাই, নো টলারেন্স। বলছি যে আমরা দেখলাম বাম আমলেও দেখলাম, আমরা দেখলাম হচ্ছে তৃণমূল আমলে ঈদের সময় নামাজ পড়া হচ্ছে কোথায় না, রেড রোডে। কেউ এত বড় মাঠটা দেখতে পেল না যেখানে কালকে হবে। দেখুন, আমি একটা কথা বলি, 2019-এর কথা আপনার মনে আছে? দিদি কি বলেছিলেন? যখন 18টা সিট পেয়েছিল বিজেপি এমপি ইলেকশনে, যখন 18টা সিট পেল, দিদি বলেছিল যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, বলেছিল তো। ওই যে গরু দুধ দেয় মানে কোন জাতিকে বুঝিয়েছে? মুসলমান জাতিকে বুঝিয়েছে। মুসলমান জাতি ওনাকে দুধ দিয়েছে, তার লাথি খাবে। এবারে তার লাথি খেতে গিয়ে যে ওনার এত অধঃপতন হয়ে যাবে, মাঠ ফেলে রেখে রাস্তার মধ্যে বসিয়ে নামাজ পড়াবে, সত্যি কথা বলছি, সরকারটা যদি যায় এই তোষামদের জন্যই গেছে। কারণ উনি বলেছিলেন এইবারে 2026 সালে ইলেকশনের আগে একটা কমিউনিটিকে যদি লাগিয়ে দিই, 2 মিনিটে সরকার আমরা গড়ে নেব আর 2 সেকেন্ডে আপনাদেরকে ফেলে দেবে, বিজেপিকে বলেছিল। আর সত্যি কথা, উনি যেটা বলেছিলেন সেটাই হয়েছে। তবে ওনার কমিউনিটি যোগ হয়নি, হিন্দু কমিউনিটি যোগ হয়ে ভোট দিয়েছে একসঙ্গে। সঙ্গে যারা রাষ্ট্রবাদী মুসলিম তারাও বিজেপিকে ভোট দিয়েছে। কারণ যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা শিক্ষিত মুসলিম, তারা বুঝে গেছে মমতা ব্যানার্জির সরকার শুধু 15টা বছর ফুটবলের মতন খেলেছে তাদের সঙ্গে, এখান থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। আপনি বলুন তো কোন মুসলমানটাকে ভালো চাকরি দিয়েছে?
আপনি বলুন তো কোন মুসলমানটাকে ভালো খাদ্য দিয়েছে, কোন মুসলমানটাকে ভালো শিক্ষা দিয়েছে? শুধু মুসলমানদেরকে গুন্ডা তৈরি করেছে, মাদ্রাসাতে বোমা ঢুকেছে, মাদ্রাসাতে বন্দুক ঢুকেছে, কি হয়েছে এর থেকে বেশি? মুসলমানগুলোকে প্রত্যেককে গুন্ডা বানিয়েছে নিজেদের আখের গোছাতে। কোনো রাষ্ট্রবাদী মুসলিম যদি বলে যে মমতা ব্যানার্জি আমাদের জন্য ভালো করেছে, আমি আপনার মিডিয়াতে আর বাইট দেবো না, এত বড় কথা বললাম, যদি কোনো রাষ্ট্রবাদী মুসলিম বলতে পারে। না, মুসলিমরা তো বলছে যে আমরা একদম ঠিক, আমরা রাস্তাতে নামাজ পড়বো না। তারা রাষ্ট্রবাদী মুসলিম নয়। না, রাস্তাতে নামাজ পড়বো না এটাই বলছে তারা। রাষ্ট্রবাদী মুসলিম বলবে তারা নামাজ পড়বে না রাস্তায়, একদম তারা কিন্তু বলছে। যে মুসলিম দেখবেন আবার বলছে আমরা রাস্তায় নামাজ পড়বে, বিরোধিতা করবে, মনে রাখবেন তারা কিন্তু মুসলিমের নামে রোহিঙ্গা, তারা এখানে থাকতোই না, তারা সব ইম্পোর্টেড আছে এখানে। বলছি শুভেন্দু অধিকারী চিন্তা করবেন না, যারা ইম্পোর্টেড আছে 20 দিনের সরকার দেখছেন, 20 বছরের সরকার থাকবে, সব এক্সপোর্ট করে দেবে, নিশ্চিন্ত থাকুন। বলছি 20 দিন বাদে হঠাৎ করে মমতা ব্যানার্জি একটা ভিডিও ছাড়লেন সোশ্যাল মিডিয়াতে, সেখানে বলছেন যে আমি দাবাং মুখ্যমন্ত্রীকে দেখতে ইচ্ছে করে না। মানে এইসব কথাবার্তা কি, মানে এগুলো কি বলবেন? মানে উনি কি বলেছেন? দাবাং মুখ্যমন্ত্রীকে দেখতে ইচ্ছা করে না, দেখতে ইচ্ছা করে না। তাহলে আমি একটা কথা বলি আপনাকে, তাহলে আমার মানুষের কাছে প্রশ্ন এটা, যে ওনার যেরকম উনি বললেন দাবাং মুখ্যমন্ত্রীকে আমার দেখতে ইচ্ছা করে না, আমি মেনে নিলাম। তাহলে মানুষকে আমি গিয়ে এখন জিজ্ঞেস করব, তাহলে এরকম মুখ্যমন্ত্রীকে আপনার দেখতে ইচ্ছা করে? এত বড় আর্যিকর ঘটনাটা যখন হয়ে গেল, যে মানুষ বলেছিল 294টা আসনে আমিই চোখ, 294টা আসনে আমিই আসন, যখন আর্যিকরের মতন একটা বাচ্চা মেয়ে, ফুটফুটে মেয়ের ওপর যখন অত্যাচার করা হলো, মেরে দেওয়া হলো, তখন উনি কী করলেন? তখন উনি রাতারাতি প্রমাণ লোপাট করার জন্য ঘর ভাঙচুর করে দিলেন। তাহলে আমি মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করব, যদি দাবাং মুখ্যমন্ত্রীকে দেখতে ইচ্ছা না করে, তাহলে ওনাকে দেখতে ইচ্ছা করবে যার ইচ্ছেতে, যার অনুপ্রেরণাতে নাকি সিংহের 3 নম্বর বাচ্চাও হয়। এই অনুপ্রেরণা আর এই নৃশংসতা কোনো মানুষ দেখতে চায় না। তার থেকে মানুষের কাছে পরিষ্কার বার্তা মানুষ দিয়ে দিয়েছে যে দাবাং মুখ্যমন্ত্রী যদি থাকে তার নাম শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারীকে নিয়েই আমরা আগামী দিনে পথ চলবো। বলছি এই যে শুভেন্দু অধিকারী একের পর এক যে স্টেপগুলো নিচ্ছে রাজ্যের জন্য, বিশেষ করে আমরা দেখলাম পে কমিশন বসিয়ে দিল, 7ম পে কমিশন বসিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি বৈঠক চলছে, যে কোনো সময় ডিএ ঘোষণা হবে। তারপরে আমরা দেখলাম শিক্ষাক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের দুর্নীতি চলবে না, 5 বছরের মানে বাড়িয়ে দেওয়া হয়েছে, বয়সকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কি আপনারা আগে থেকেই নিয়ে রেখেছিলেন, নাকি ভোটে জেতার পর এই এত ভালো ভালো সিদ্ধান্তগুলো নিচ্ছেন? শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেক সোমবার করে জনতার দরবার করেন, রাজ্য অফিসে বসেন উনি, সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত। এই নিয়ে 2 সপ্তাহ রানিং চলছে। আপনি জানেন ভোর 4টে থেকে কত লোক লাইন দিয়েছিল, শুধু চাকরি পায়নি বলে 15 বছরে? আপনি জানেন ভোরবেলা থেকে কত লোক লাইন দিয়েছিল যারা বিতাড়িত, যারা 15 বছরের শিক্ষাটুকুনিও, শিক্ষা যোগ্যতা যাদের আছে তাদেরকে একটা ডি গ্রুপের পর্যন্ত চাকরি দেয়নি? আপনারা জানেন যে এই 4টে থেকে যারা লাইন দিয়েছিল কত লোকের জমি উৎখাত করে প্রমোটিং করবে বলে নাম করে নিয়েছে, তাদেরকে দেয়নি? আজকে আমি একটা কথা বলি দাদা, ভালো করে বুঝুন, একটা সরকার তখনই চলে, আমি আপনার মিডিয়াতে আমি এর আগেও বলেছি, একটা সরকার তখনই সুস্থভাবে চলতে পারে যে সরকারটা একটা নির্ণায়ক সরকার হতে পারে, যে সরকারটার মধ্যে একটা কিছু করার স্পৃহা থাকতে পারে, যে সরকারের মধ্যে মানুষের জন্য চিন্তা করার যে পরিকল্পনাটুকুনি অন্তত কিছু সংখ্যক হলেও থাকে, সেই সরকারটা চালাতে পারে। সরকার চালানো মানে আমি একটা কর্পোরেট লিমিটেড কোম্পানি চালাচ্ছি, আর কর্পোরেট লিমিটেড কোম্পানির নামে প্রোমোটারি রাজ চলছে, সিন্ডিকেট রাজ চলছে, এগুলো আর চলবে না। সেটা আপনি 20 দিনে বুঝতে পারছেন, আর 20 দিনের ইতিহাস 20 বছরে প্রতিফলিত হবে, এইটুকুনি আপনি মাথায় রাখবেন। বলছি এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে, আমরা পেলাম হচ্ছে এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে পেয়েছি, তার আগে জ্যোতি বসুকে পেয়েছি, তারপর মমতা ব্যানার্জিকে পেয়েছি, শুভেন্দু অধিকারীকে 20 দিন দেখছি, কাকে এগিয়ে রাখবেন? অ্যাডজেক্টিভে একটা জিনিস পড়েছিলাম আমরা, ইংলিশ মিডিয়ামে আমরা ছাত্র ছিলাম তো, আমাদের পড়িয়েছিল গুড, বেটার, বেস্ট। আপনি 3টে নাম বললেন তো, বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, মমতা ব্যানার্জি বললেন, আর শুভেন্দু অধিকারী বললেন। গুড, বেটার, বেস্ট বলে আপনি এবার বুঝে নিন কোনটা গুড, কোনটা বেটার আর কোনটা বেস্ট। আর সত্যি কথা বলতে দাদা, অ্যাডজেক্টিভে যদি একটা ওয়ার্স্ট কথা জুড়ে থাকতো না, তাহলে মমতা ব্যানার্জিকে বলতাম ওয়ার্স্ট, গুড বলতাম আমাদের বুদ্ধবাবুকে, আর বেস্ট বলছি শুভেন্দু অধিকারীকে। আপনাকে গতকালও বেস্ট বলেছি, আজকে বেস্ট বলছি, আগামী দিনও তাই বলবো। আর আমি বলছি না, এটা জনতা বলবে, এটা পশ্চিমবাংলার জনতা বলবে শুভেন্দু অধিকারী ইজ দ্য বেস্ট সিএম এভার সিন। বলছি এই কদিনের মধ্যে আমরা দেখছি যে ব্রিটানিয়া কোম্পানি ইতিমধ্যে সাড়া দিয়েছে যে কলকাতাতে আবার ফিরে আসবে।
মানে এই যে মানে কদিনের মধ্যে শুধু ব্রিটানিয়া কেন, আপনি ব্রিটানিয়া কোম্পানি বলছেন কেন? অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। আরে ইনফোসিস আসছে দাদা, হ্যাঁ। এমএনসি আসছে, টার্গেট বেস যতগুলো জবের, যত বড় বড় টার্গেট বেস জবের যত এমএনসি কোম্পানিগুলো সব আসছে। স্টাইরোফোম কাপের কোম্পানি আসছে, শুনেছেন খবর? স্টাইরোফোম কাপ কোম্পানি আছে, যে কাপে, সাদা কাপে আপনার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খান মলে গেলে, সেই কাপ ম্যানুফ্যাকচারিং হবে আমাদের এখানে। কি আসছে না, ওষুধের যেগুলো কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো ম্যানুফ্যাকচারিং ডকুমেন্ট সব কিছু ডকুমেন্টারি ক্লিয়ার হয়ে গেছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা সরকারের দ্বারা একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে, আর অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক থাকে একটা রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকতে বাধ্য, আর সেটাই ভারতীয় জনতা পার্টি করছে। বলছি আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে হকার উচ্ছেদ, আমরা দেখছি বিভিন্ন জায়গাতে হকার উচ্ছেদ হচ্ছে, এবং এই নিয়ে বহু মানুষের নানান রকমের বক্তব্য শোনা যাচ্ছে। বিরোধীরা যেটা বলছে যে মানে একদম টার্গেট করে নেওয়া হয়েছে, কিছু টার্গেট শ্রেণীর মানুষদেরকে হকার উচ্ছেদ করা হচ্ছে, আচ্ছা। বাকিদের করা হবে না, বাকিদেরকে সেরকম রেখে দেয়। এটা কি মানে সেরকম কিছু ব্যাপার আছে নাকি সর্বত্রই হবে যেখানে যেখানে দরকার? আপনাকে আমি একটা কথা বলি, বিরোধী ছাড়ুন, এ সরকারে আছে, সরকারে নেই পরের কথা। আপনার বাড়ির সামনে গিয়ে আমি একটা ছোট্ট দোকান করে বসে থাকবো, আপনি মেনে নেবেন তো গেটের বাইরে? অবশ্যই। আপনার গেটের বাইরে ডান দিকে আমি একটা দোকান করে বসে থাকবো, আপনি যখন বেরোবেন গেটটা আমার দোকানে ধাক্কা লাগবে, আপনি যখন ঢুকবেন গেটটা আমার দোকানে ধাক্কা লাগবে, আপনি ছেড়ে দেবেন তো? আপনি কিছু বলবেন না? যে হকার উচ্ছেদ করা হচ্ছে, যে দোকানগুলোর ওপর বুলডোজার চলছে, সেই দোকান প্রত্যেক দিন 30 টাকা করে কমিশন দিত তার স্থানীয় নেতাদেরকে, আর সেখান থেকে কাটমানি চলে যেত আমাদের এক্স যুবরাজের ঘরে। তার নামটা আর বললাম না, বলতে ঘৃণা করে এবং লজ্জা লাগে, ঠিক আছে? সেই হকার উচ্ছেদ হয়ে, তুই যদি বলেন যে টার্গেট বেস করে চুজ করে করা হচ্ছে, আমি বলবো হ্যাঁ চুজ করে করা হচ্ছে, কারণ সেই পয়সাগুলো যেত যুবরাজের ঘরে কমিশন হয়ে। বলছি ডিজের বাড়িতে অলরেডি পুলিশ গেছে, এটা সেটা তুলেও নিয়ে এসছে। ডিজে কবে গ্রেপ্তার হবে বাংলার মানুষ জানতে চাইছে। আরে দাদা, 4 তারিখের পর তো ওর ডিজে বেজে গেছে, 4 তারিখের পরে ওর ডিজেটা বেজে গেছে। ওর শান্তিনিকেতনে, মানে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো ওই শান্তিনিকেতনে গেলে আত্মহত্যা করতো, এত বড় কথা বললাম। ও যে শান্তিনিকেতন বাড়ির নামটা দিয়েছে না 188 ওখানে রবীন্দ্রনাথ দেখলে বলতো আমার জীবনটাই বৃথা। আসল রবীন্দ্রনাথের হচ্ছে মানে সমকক্ষ মনে হয় আমাদের ইনি, মানে আমি নামটা বলতে চাইছি না আর, যে নাকি বলতে পারে ভাষা ব্যাকরণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে, ওনার দিদি বলতে পারে যখন স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে উনি জুস খাইয়েছেন। এদেরকে আমি কি বলবো, 4 তারিখে বাজিয়ে দিয়েছে ডিজে। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে সিনেমা চলছে, ট্রেলার হয়ে গেছে, এখন ডিজে না। ও বলেছিল না রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো, এখন নজরুল গীতি চলছে, নজরুল গীতি দিয়ে ডিজে বাজানো হচ্ছে।